ফাহানি মির্জাপুর 0 আওয়ারে স্বাগত দর্শক। আমাদের মৃতের সংখ্যা বাড়ছে। শেষ পর্যন্ত যে সংখ্যা আমরা পেলাম 31 জন তাজা তরুণ প্রাণে। 31 জনের মধ্যে 28 জন শিশু, প্রত্যেকেই ক্লাস 8-এর নিচে পড়েন। এদের মধ্যে অন্তত 15 জন আছে ক্লাস 2, 3, 4-এ পড়েন। এদের মধ্যে এমন আছেন যার মেয়ে মারা গিয়েছে গতকালকে, আজকে ছেলেটা মারা গিয়েছে। 2টি সন্তানই ছিল তারা। এই তথ্যগুলো আসলে প্রকাশ করা যায় কিভাবে? এইগুলোর মানে এই যে শোক, আমরা আজকে রাষ্ট্রীয় শোক পালন করেছি, এই রাষ্ট্রীয় শোক কী দিয়ে পূরণ হবে? যাদের গেছে তাদের কি গিয়েছে সেটা আমরা কিভাবে মূল্যায়ন করব? এগুলো নিয়ে আমরা টকশো করে কতটা লাভ হয়, এই প্রশ্নগুলো আসলে নিজেই নিজেকে করছি দর্শক। আপনাদেরকেও বললাম যে এই প্রশ্নতে আসলে কতটুকু কোথায় আসে যাবে। বিবিসিতে আজকে ঠিক এই মুহূর্তে একটি নিউজ আছে, আমি নিউজের লাইনটা পড়ি। মাই ফ্রেন্ড ডাইড রাইট ইন ফ্রন্ট অফ মি, স্টুডেন্ট ডিসক্রাইব মোমেন্ট এয়ারফোর্স জেট ক্র্যাশড ইনটু স্কুল। ক্লাস 8-এ পড়া একটা ছেলে, সে বলছে যে তার সে বন্ধুটিকে আনতে গেল এবং সেই বন্ধুটি তার সাথে দেখা হয়ে শেষ কথা বলল যে আমি জানতাম তুমি আসবে। এই বাক্যগুলো আপনাদেরকে কিভাবে নাড়া দিবে আমি জানি না। আমাদের আজকের বিষয় ক্রাইসিস ম্যানেজমেন্ট ও সাম্প্রতিক বিষয়। আমি এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ছাত্র ইউনিয়ন সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়নের শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত, এবং ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক অ্যাক্টিভিস্ট ডাক্তার রাকিব আল হাসান, আপনাকেও স্বাগত জানাই। আমরা এই আলোচনায় আসলে কি লাভ আমি অনুষ্ঠানের প্রথমেও বলে নিচ্ছি, তারপর আলোচনা করব। হয়তো আমাদের এটি নিয়েই আলোচনা করতে হবে। আমাদের আলোচনার মধ্যে থাকবে ছাত্ররা বিক্ষোভ করেছে সচিবালয়ে, আমাদের আলোচনার মধ্যে থাকবে 2 জন উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিল মাইলস্টোনের ছাত্ররা। এগুলো বিভিন্ন আলোচনায় থাকবে, কিন্তু এই আলোচনা করার মাধ্যমে আসলে যে বাবা মা হারিয়েছে তাদের কাছে তার ছেলেটি পৌঁছাবে কিনা, যে মাটি 20 জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চলে গেলেন মেহরিন চৌধুরী, তার সন্তানরা তার মাকে পাবে কিনা, আর যেই পাইলট জীবনের সবচেয়ে সুন্দর সময় মাত্র 7 মাস আগে বিয়ে করেছিল, সে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, এই বাক্যের আড়ালেই হারিয়ে যাবে কিনা, এই বাক্যের আড়ালে আরও কয়জন পাইলট হারিয়ে গিয়েছে গত 5 থেকে 7 বছরে বা 15 বছরে বা 20 বছরে, এগুলোর কোনো ব্যাখ্যা নেই। তারপর আমরা আলোচনা করব, আমরা দেখে আসবো আমাদের মূল শিরোনাম। উত্তরায় মাইলস্টোন কলেজের স্কুল বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 31, প্রকৃত সংখ্যা প্রকাশ সহ 6 দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাষ্ট্রীয় শোক পালন। হাসপাতালে যন্ত্রণায় কাতর দগ্ধ শিশুরা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর। পাইলট তৌকির রাজশাহীতে, নীলফামারীতে শিক্ষিকা মেহরিনের দাফন। নিহতের পরিবারকে 5 কোটি ও আহতকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার রুল জারি। বিমান বিধ্বস্তের জেরে সচিবালয়ে বিক্ষোভ। সময় স্বল্পতার বিবেচনায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর তাগিদ কমিশনের, বলেছেন আলী রিয়াজ, দ্রুততার সাথে সহযোগিতার আহ্বান। এবং মিরপুরে 1 ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ, দ্বিতীয় খেলায় সফরকারীদের হারিয়েছে 8 রানে। দর্শক শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্যগুলো জানাতে পারেন, আমাদের সঙ্গে আমাদের এই আলোচনায় যুক্ত হতে পারেন। শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কি দেখলেন? আসলে আমার কোনো প্রশ্ন নাই, আপনি গতকালকে এবং আজকে কি দেখলেন, কি মনে হলো? আর যে এই বাংলাদেশকে দেখছেন, আপনি কত বছর ধরে দেখছেন, এরকম কেমন দেখছেন, কত পরিবর্তন দেখলেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। আমি প্রথমে যেটা দেখলাম যে আমাদের এখানে রাজনৈতিক বিভাজন, অনেক রকমের ইকুয়েশন থাকার পরেও মানুষের মৃত্যুতে যে পুরো দেশটা স্থবির হয়ে যায়, শিশুদের প্রতি মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসার কোনো তুলনা নেই। আজকে সারাদিন
সোশ্যাল মিডিয়ায় বলেন, মেইন স্ট্রিমের মিডিয়া বলেন, প্রত্যেকটি জায়গায় যেভাবে আলোচনা হচ্ছে, হাজারখানেক তৃতীয় লিঙ্গের মানুষ মেডিকেল কলেজের সামনে তারা দাঁড়িয়ে আছেন রক্ত এবং দেওয়ার কেউ কেউ কাঁদছেন যে আমরা রক্ত দিতে চাই। আমাদের সমাজের মধ্যে বিপর্যয়ের সময়, বিপদের সময় এই যে ইউনিটি, এই ইউনিটিটাকে আমরা পলিটিক্যাল ইকুয়েশনে এগুলোকে নষ্ট করে ফেলি। এই উদাহরণটা আজকে প্রথম না, আমার এখন স্পষ্ট মনে আছে এবং ছবিটা আমি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, ছবিটা এখনও আছে, আমি মাঝে মাঝে দেখি। রানা প্লাজা ধসে পড়ার পর সারা দেশ থেকে মানুষ তাদেরকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য যাচ্ছে। একজন বয়স্ক মানুষ, একটা লুঙ্গি পরা, একটা মলিন পাঞ্জাবি গায়ে, একটা টুপি মাথায়, তিনি এক বোতল 500 মিলিমিটারের এক বোতল মাম পানি আর হাতে একটা পাউরুটি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং অনেকটা লজ্জা তার মুখের মধ্যে, কারণ তিনি বেশি কিছু আনতে পারেননি, এটুকু তার সাধ্য। এবং তিনি দাঁড়িয়ে আছেন, সামনে এগোচ্ছেন না। যে এত মানুষের মধ্যে তার ধারণা ছিল না যে সেখানকার পরিস্থিতিটা কি। তিনি এসেছেন, এসে দেখেন এই অবস্থা, কিন্তু তিনি লজ্জা পাচ্ছেন। আমি মনে করি আমাদের সমাজের এখন পর্যন্ত টিকে থাকার উপরের স্তরের নানা রকমের ধোঁকাবাজি, নানা রকমের অভিনয়, এবং তারপরেও এই সমাজটা যে এখনও টিকে আছে, এই রাষ্ট্রটা এখনও এগিয়ে যাচ্ছে, তার পেছনের শক্তি হচ্ছে এই মানুষ, সাধারণ মানুষ। সাধারণ মানুষ। আমি ধোঁকাবাজি কেন বললাম নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। আজকে আমরা যে দিনটা পার করে আসলাম, গত 1.5 দিন আমাদের এখানে রাজনীতি এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, আমি এই কথাগুলো বলতে চাই, যদি কেউ বিরক্ত হন অথবা অন্য কোনোভাবে দেখেন, তাতেও মনে হয় যে ভয় পাওয়া, বিচলিত হওয়া উচিত না। আমরা রাষ্ট্রীয় শোক পালন করলাম, কিন্তু আমাদের সরকারের শীর্ষ ব্যক্তিরা কিছুক্ষণ আগে দেখলাম তারা হাস্যোজ্জ্বল একটা সভা করছেন। আপনি আমাকে বলছেন যে এই মানুষের জন্য কাদার জন্য আপনি আমাকে আহ্বান জানাচ্ছেন যে আসেন আমরা ফুল পাখির জন্য শোক প্রকাশ করি, আর আপনি বৈঠক করছেন হাস্যোজ্জ্বল, যেখানে এই শোকের বিন্দুমাত্র কোনো স্পর্শ নেই। এটা আমাদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। আমরা রাষ্ট্রের সক্ষমতা আমরা জানি, এই রাষ্ট্র কতদূর কার কার জন্য কি করছে এগুলো আমরা জানি, এখান থেকে কে কতটুকু সুবিধা পাচ্ছে সেগুলো আমরা জানি। গতকালকে সারাদিন আপনি বললেন যে আমরা সরকারের পক্ষ থেকে এদের জন্য যতটুকু পারি করব। আপনি বিশ্বাস করেন, বাংলাদেশের মানুষকে আপনি যদি ডাক দেন যে এই মানুষদেরকে, এই বাচ্চাদেরকে, এই ফুল পাখিকে বাঁচানোর জন্য আমাদের আর্থিক সহযোগিতা দরকার। গত বছর টিএসসিতে যেমনিভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়বে তার সমস্ত সাধ্য দিয়ে, কিন্তু আমরা কি সেটি করব? নিশ্চয়ই না। আমার এই রাষ্ট্র যদি অন্যান্য জায়গায়, আমি কোন কোন জায়গায় সেটি বলছি না, সহযোগিতা করতে পারে, ফ্ল্যাট তৈরি করে দিতে পারে, 110 কোটি টাকা দিয়ে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়া আপনি সিদ্ধান্ত নিচ্ছেন একটা জাদুঘর করবেন, রাইট, আপনি করেন। কিন্তু আজকে কিভাবে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে তাদের জন্য ত্রাণ সহায়তা চাওয়া হয়? এই পরিবারগুলো কি তাদের চিকিৎসার জন্য বলেছে যে আমি এটি আর বহন করতে পারছি না, রাষ্ট্রের কাছে আমি সহযোগিতা চাই? এবং রাষ্ট্র এই লাশগুলো হস্তান্তর করার আগে আপনি পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, আপনার অন্যান্য যে জায়গাগুলো আছে, আপনি স্টেটমেন্ট দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, ত্রাণ তহবিলের সহযোগিতা করুন। কাকে আপনি, কার জন্য ত্রাণ সংগ্রহ করছেন? এই শিশুদের জন্য? আমি তো মনে করি এই রাষ্ট্রের প্রয়োজন হলে সব কিছু বন্ধ করে এই শিশুদেরকে সুস্থ করার জন্য চেষ্টা করা দরকার। আর সেই রাষ্ট্র ভিক্ষা চাইছে লাশগুলো হস্তান্তর করার আগে। এর থেকে ঘৃণার, আমি তীব্র ঘৃণা প্রকাশ করছি। আমি ডাক্তার রাকিব, আপনার কি উপলব্ধি
এই ঘটনার পরে? জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার সহ-আলোচক এবং দর্শকদের শুভেচ্ছা জানাই। আসলে এমন একটি পরিস্থিতি আমরা রয়েছি, আসলে শুভেচ্ছা জানানোর মতো কিছু নাই আসলে। উপলব্ধি আমার সারাদিন, আমার আজকে এটা ৩ নাম্বার শো, আমার একই কথাই বারবার সব জায়গায় বলতে হচ্ছে। আরেকটি বড় বিষয় হচ্ছে কি, ফেসবুকে ঢোকার মতো না আসলে। মানুষের রাহাজানি আসলে। গতকাল থেকে যখন আমার সামনে এই ছবিটি বেশি বেড়াচ্ছে বা ভিডিওটি, একটি বাচ্চা মেয়ে তার গায়ে চামড়া ছিলে গেল, সে দৌড়াচ্ছে। আমি যখন খুব ছোটো ছিলাম, সম্ভবত ক্লাস 2 বা 3-তে, তখন আমি এরকম আগুনে পড়ে যাই আর কি। তো এই ফিলিংসটা আমি নিজেও ফিল করতে পারি। তাছাড়া আমি একজন ডক্টর, তো আমিও এই ধরনের রোগী ডিল করছি বা এই ধরনের রোগী আমি সামনে থেকে দেখেছি কী পরিমাণ যন্ত্রণা। আসলে এটা এমন একটা বিভৎস কাহিনী। এটা শুরুতে ধরেন জিনিসটা তো আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল, দুর্ভাগ্যজনকভাবে আমাদের ভুল ত্রুটি, গাফিলতি, নেগলিজেন্স সব কিছু আমি সরিয়ে রাখি, এটা একটা অ্যাক্সিডেন্টে, আমি এখন পর্যন্ত অ্যাক্সিডেন্টে বলবো। তো অ্যাক্সিডেন্টের পরবর্তী সময়ে সরকারের যে ধরনের স্টেপ নেওয়া দরকার ছিল, কিংবা সরকারের যে পরিমাণ আচরণ এখন পর্যন্ত আমরা তার বহিঃপ্রকাশ দেখছি, সেটা অত্যন্ত দুঃখজনক এবং একই সাথে এটা অত্যন্ত ঘৃণার মতো, যেটা অলরেডি শরীফ ভাই বলেছেন, উনি সব কিছু উল্লেখ করে দিয়েছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে মানে জিনিসটাকে এখনও আমাদের গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রটাকে যেভাবে ফান হিসেবে নিচ্ছে, এই জিনিসটাকেও তার কাছে একটা ফান হিসেবে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। কারণ তার কাছে আমি যে ধরনের সিরিয়াসনেস আশা করতেছিলাম, সে ধরনের কোনো সিরিয়াসনেস আমি পাচ্ছি না। আপনি দেখেন এর মাধ্যমে কিন্তু আরও একটা ইস্যুর মধ্যে আরও নতুন করে অনেকগুলো ইস্যু মাথাচাড়া দিয়ে উঠলো। আজকে সচিবালয়ের ঘটনা ঘটলো, 6 দফা দাবি, বিক্ষোভ, অনেক ধরনের কনস্পাইরেসি থিওরি, লাশ গুম করা, লাশ লুকানো, মানে রাতের আধারে নাকি অ্যাম্বুলেন্স দেখলো, অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্স বের হয়ে যাচ্ছে। মানে এই সরকার তো আসলে একটা গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার, যে সরকারটা বাংলাদেশের আমি মনে করি 90% মানুষের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসেছে বা দায়িত্ব নিয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয়নি। তো এই সরকারটা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার আমরা হিসেবে আমরা জানি। তো তার আচরণটাও এরকম হওয়া উচিত। এখানে কোনো লুকোচুরি থাকবে না, এখানে একেবারেই কোনো ধোঁয়াশা রাখবে না, সব কিছু ওপেন থাকবে। ভাই, দুর্ঘটনা ঘটে গেছে, এখন আমি পরবর্তী ম্যানেজমেন্টটা, পরবর্তী আন্তরিকতাটা কতটুকু থাকবে রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের জনগণের প্রতি আমার কতটুকু দায়বদ্ধতা, তার চেয়ে বোধহয় বিশেষ করে যে এই পরিবারগুলো দিয়ে তাকানোর মতো অবস্থা নেই। আচ্ছা, কেন মনে হচ্ছে যে সরকার লুকাচ্ছে আসলে, যেটা মনে হচ্ছে যে সরকার আসলে, আমার কাছে মনে হচ্ছে ধরুন আজকেও একটা মিটিং করলো, যেটা শরীফা বললো, তারা এখানে হাস্যরস করতেছে। আমার কাছে যে মনে হচ্ছে তারা পলিটিক্যাল পার্টির সাথে মিটিংটা করতেছে। এই সরকার তো আসলে এরা একটা গ্রামীণ সরকার বলি, এনজিও সরকার বলি বা ক্লাব সরকার বলি, তো এদের আসলে এই ধরনের পলিটিক্যাল সিচুয়েশন, মানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কীভাবে হ্যান্ডেল করে এটার এক্সপিরিয়েন্স ওদের নেই। তো আমার ধারণা তারা তাদের সাথে মত বিনিময় করে এটার একটা সলিউশন বের করার চেষ্টা করতেছে। আর একটা বিষয় হচ্ছে ধরুন এই সরকারের কিছু অথর্ব উপদেষ্টা, ম্যাক্সিমামে অথর্ব উপদেষ্টা এবং স্টুপিড, এবং এরা আসলে কোঅর্ডিনেশন কি জিনিসটা আসলে এরা বোঝে না। প্রতিটা ক্ষেত্রে এরা আসলে ফেলারের পরিচয় দিচ্ছে। আমি আপনার কথা প্রসঙ্গে আরও কিছু যোগ করতে চাই। দেখুন, আমাদের যেখানে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো শাটডাউন হচ্ছে, সেখানে আমাদের বিডার মতো একটা সম্মেলন করে হাস্যরস করা হলো, টেরিফ ইস্যু ডিল করতে পারতেছে না, আমাদের করিডোর, বন্দর, প্রত্যেকটা ইস্যুতে ওরা আসলে ফেলার। এবং এখানেও একটা কোঅর্ডিনেশন, একটা মারাত্মক অভাব। আপনার এখানে বলা হচ্ছে যে আপনি বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করবেন, যে মানুষটা 60%, 80%, 90% পুড়ে গেছে, আমি জানি ডক্টর হিসেবে যে এই রোগী সার্ভাইভ করবে না, পৃথিবীর যে হসপিটালে আপনি নেন কোনো সার্ভাইভ করবে না। তা আপনি এই ধরনের হাস্যরস মানুষকে আসা দেওয়ার কী দরকার? আপনি বলতেছেন যে ফেসবুকে তহবিল করতেছেন, আবার সেই পোস্ট আপনি ডিলিট করে দেন। মানে এগুলো তো জনগণের সাথে তামাশা। এবং যে পরিবারগুলো, ভিকটিমগুলা, আপনি দেখুন এই রাষ্ট্রের আসলে কোনো নিরাপত্তা নেই। আজকে আমি রাস্তাঘাটে, আমার উপরে যে বিল্ডিং ভেঙে পড়বে না, আমার উপরে যেটা কালভার্ট ভেঙে পড়বে না, আমার উপরে যে আইসা হেলিকপ্টার আমার গায়ে এসে পড়বে না, এটা নিরাপত্তাটা কোথায়? মানে এই আপনি ধরেন, মানে এই কেসটা আমি একটু বলি আপনাকে, 10 সেকেন্ড একটু বলি। ধরুন এই কেসটা তো আপনি অন্যভাবে ডিফাইন করার কোনো সুযোগ নাই। আপনি দেখেন এখানে কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই যে এই ক্ষেত্রগুলা মিছিলে গেছে, এখানে গেছে, সেখানে গেছে, আপনি কোনো যুক্তি দিতে পারবেন না। একেবারেই নিরাপদ শিশু। আবার আপনি দেখেন রাষ্ট্রের কত বড় ফান এখানে, যে আজকে যে পাইলট মারা গেল, সে পাইলট মারা যাওয়ার পরে তার মানে শেষকৃত, তার আনুষ্ঠানিকতার বা তার দাফন, তার রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, সেগুলো সব টিভিতে লাইভ দেখাচ্ছে। তো আপনি যে শিশুগুলো মারা গেল, তারা কি জনগণ না? তারা কি রাষ্ট্রের কোনো অংশীদারিত্ব না? তাদের কেন কোনো খোঁজ খবর আছে? তারা কোথায় মারা যাচ্ছে, কোথায় কী করতেছে, কোথায় লাশ হস্তান্তর করতেছেন, সেটা আপনি লুকোচুরি করতেছেন। আর এখানে আপনি সারাদিন, তার মানে আপনার কাছে তো আমরা মানুষগুলোকে গিনিপিগ দিন শেষে, মানে এই রাষ্ট্রের কাছে তো আমার প্রশ্ন করতে ইচ্ছা করে। ধরেন গত 17 বছরে আমরা মানলাম যে হাসিনা ফেসিবাদ সব কিছু করে গেল, গত 1 বছরে তো আপনি অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। আমি আপনার পরবর্তী আলোচনায় বিমান বাহিনীর ব্যর্থতা নিয়ে আমি এটা নিয়ে বলবো, ডাটাগুলো দিব আপনাকে। কিন্তু এই আলোচনা আমি আপনাকে আপনার প্রশ্নের সাপেক্ষে আমি বলি, আপনার তো অনেক কিছু করার সুযোগ ছিল,
কিন্তু আপনি 1 বছর পরে এসে আপনি কিছু অথর্ব স্টুপিড উপদেশটাকে দিয়ে আপনি আবার রাষ্ট্রের জনগণের সাথে তামাশা করতেছেন, রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায়। তো এই জিনিসগুলো আসলে আমরা অন্তত মেনে নিতে পারি না, আমাদের জায়গা থেকে মেনে নেওয়ার আমরা মতো না। যতটুকু বলতে পারি যে শরীফুজ্জামান শরীফও আপনারাও দেখছেন যে ডক্টর ইউনূসের ক্রেডিবিলিটির জায়গাটায় আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু রাষ্ট্র পরিচালনাটা তো একটি আলাদা বিষয়। এই জায়গাতে এই যে উপদেষ্টাদের যেটি রাকিব বললেন যে উপদেষ্টারা সমন্বয় করতে পারছেন না, এবং এই সমন্বয়টা কিন্তু ঠিক ক্রাইসিস মোমেন্টে, আমরা যে কারণে আমাদের বিষয়ের নাম ক্রাইসিস ম্যানেজমেন্ট, ক্রাইসিস মোমেন্টের সবচেয়ে বড় যে বিষয় হলো সমন্বয়। ক্রাইসিস ম্যানেজমেন্ট ইজ মিনস, এটার নামই হলো সমন্বয় করা। এই জায়গাতে আপনার কি মনে হচ্ছে শরীফ, যে কোন ধন্যবাদ। জায়গাটায় এই ভুলগুলো হচ্ছে? ধন্যবাদ। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে ল, এইটা যখন তৈরি হয় এই প্রক্রিয়ার সাথে আমার একটা সম্পৃক্ততা ছিল। বিশেষ করে ড্রাফটিং যে কমিটিটা হয়েছিল প্রথম, ওই কমিটির মধ্যে আমি একজন সদস্য ছিলাম। আমার মনে আছে যে সেই সময়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যুরো যেটা, তার ডিজি ছিলেন। তো তার সাথে কতগুলো কাজের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল পরিবেশ বিভাগ যুক্ত ছিল এবং কতগুলো ইন্ডিভিজুয়াল লোকজন যুক্ত ছিল। এবং সেখানে আমরা বিভিন্ন বিষয়ে, গতকালকের যে ঘটনাটা এটা কিন্তু একটা ডিজাস্টার। প্রথমে আমাদের এখানে ডিজাস্টার বলতে ঝড় জলোচ্ছ্বাস ইত্যাদিকে বুঝি। ফায়ার সেফটি ইস্যুটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে ছিল না, পরে এটার সাথে ইনক্লুড করা হয়। আমরা ওই যে এটাকে পরিবেশের ভাষায় এটাকে বলা হয় ম্যান মেড ডিজাস্টার, right. আর ওইগুলো আমাদের যেটা প্রাকৃতিক একেবারে ন্যাচারাল যথার্থ ডিজাস্টার। বলেছেন। তো ওই সময় ওয়াজেদ সাহেব ছিল, এম এ ওয়াজেদ, উনি ডিজাস্টার ব্যুরোর ডিজি ছিলেন। উনি আগ্রহ প্রকাশ করে এটিকে যুক্ত করে নেন। তাতে কতগুলো জায়গায় ফোকাস করা হয়। তার বড় জায়গাটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলে কমিউনিটি অ্যাপ্রোচে আপনি এটিকে ফেস করবেন, মোকাবিলা করবেন। কমিউনিটি বলতেই কেবলমাত্র কিন্তু আমি গ্রাসরুটের পিপলকে বুঝি না, আমি একেবারে সুপার পজিশনে যারা আছেন পলিসি লেভেল, তারাও কিন্তু কমিউনিটির অংশ। কিন্তু আপনি দেখলেন যে গতকালকে 6 জন উপদেষ্টা তারা সবাই একযোগে গাড়ি করে বহর নিয়ে হাসপাতালে ছুটে গেলেন। কেন? আপনি কি এটি জানেন যে একজন রাকিব ডাক্তার ও ভালো জানে, একজন আগুনে পোড়া রোগীর 20% বেশি যদি তার দগ্ধ, তাহলে তার জীবনটা ঝুঁকির মধ্যে চলে যায়। এবং ইনফেকশনের ঝুঁকিটা মনে হয় সবচেয়ে সব থেকে বেশি, সব থেকে বেশি। সাধারণত আমাদের এই যে চামড়াগুলো পুড়ে যাওয়ার কারণে এর নিচে যে নার্ভগুলো আছে সব পড়ে যায়, লেয়ারগুলো। তো এটি জানার পরেও এতজন উপদেষ্টা, এটি তো কোনো বিয়ে বাড়ি না। আমরা কিন্তু বিয়ে বাড়ি কিন্তু না গেলেও তো আলোচনা উঠতে পারতো। না গেলে আলোচনা উঠতো না। তারা যদি না গিয়ে পরিবারগুলো- পরিবেশ সচিবালয় থেকে বলতেন যে এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখানে যাব না, এটি সমালোচনা হতো না, সবাই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করত। সেখানে যার যাওয়ার প্রয়োজন ছিল তিনি হলেন স্বাস্থ্য উপদেষ্টা। আজকে আমরা দুপুরের পরে তার চেহারাটাকে দেখেছি এবং তিনি জানাচ্ছেন তার চোখের অপারেশন হয়েছে। গত 1 বছর তিনি সফলতা দেখানোর মতন কোনো কিছুই করেননি এবং এই 6 জন উপদেষ্টা গিয়ে আশ্বাস দিচ্ছেন সরকার। তিনি স্বাস্থ্য উপদেষ্টা হলেন। আমি খুব বেশি মনে পড়ছে না, একটু জানতে চাই তিনি কোন রেফারেন্সে স্বাস্থ্য উপদেষ্টা হলেন? তিনি স্বাস্থ্য আসলে কে? উপদেষ্টা আমি জানি, তিনি গ্রামীণ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, টপ লেভেলের একজন। টপ লেভেলের, একেবারে পলিসি মেক করে যে কয়েকজন, তাদের একজন। সেকেন্ড হচ্ছে, আপনার মনে আছে যে ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে আমি সবাইকে চিনতাম না, তারপরে আমি একটা তালিকা তৈরি করে যাদেরকে নাম মনে পড়েছে আমি তালিকাটা তৈরি করেছি। আমার প্রশ্নটা হচ্ছে, রাষ্ট্র পরিচালনা আর একটা দোকান পরিচালনা এক জিনিস না। এটি আপনি যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত ওই, আপনি একটা মার্কেটের যদি অধিকর্তা হন, ওই মার্কেটে যারা থাকেন তাদের ভোগান্তির শেষ নাই। ওটি যদি একটা জেলার মানুষের উপরে থাকেন তারও কষ্টের শেষ নাই। আর যদি দেশের অধিকর্তা হন তাহলে দেশের মানুষের কপালে কি দুর্ভোগ আসে সেটি আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এক সময় গভীর রাতে আমরা জানতাম যে সকালবেলায় ঈদ
এখন আমাদেরকে জানতে হচ্ছে পরীক্ষা আগামীকাল স্থগিত। 3 ঘন্টা পরে পরীক্ষা স্থগিত, অর্থাৎ একটা অযোগ্যতা, এটা ক্ষমা করা যায়, কিন্তু আপনি যদি মানে কোনো ধরনের কোনো বিষয় যদি সিরিয়াস না হন, তাহলে এটি তো আর আপনাকে জোর করে কেউ করাতে পারবে না। জি, আমরা এই ছোট্ট- সরকারটা আমরা বলছি নির্দলীয়, কিন্তু নিরপেক্ষ বলছি। আমি মনে করি যে এটি নিরপেক্ষ না, এবং এটি একটি অথর্ব সরকার। আমরা ছোট একটা বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আমি রাকিব আপনার কাছে আসছিলাম। এই যে আমি শুরুতে একটা কথা বললাম, শরীফুজ্জামান শরীফও দেখছেন যে গত বছরের কথা মনে আছে নিশ্চয়ই, আমরা অসীম জাওয়াত খুব খুব বাহবা দিয়েছিলাম কর্ণফুলীতে যেটা পড়ে গেল। কর্ণফুলীতে পড়ে গেল, একজন পাইলট বাঁচলো আর একজন মারা গেলেন। এবং এয়ারটা অক্ষত ছিল, অসীম জাওয়াত। হ্যাঁ, এবং এর আগেও এরকমই ঘটনা ঘটেছে। F7 এর আমি যে কটা আমি যতটুকু তথ্য নিলাম, F7 এটি 5টি এরকম হলো গত 25 বছরে। গত 25 বছরে। এবং আরও একটি বিষয় বলি, এই যে আমি যেই বিবিসির যে নিউজটা বললাম না, জি, এই নিউজের হেডলাইনটা খেয়াল করেন, মাই ফ্রেন্ড ডাইড রাইট ইন ফ্রন্ট অফ মি, স্টুডেন্ট ডেসক্রাইবস মোমেন্ট এয়ারফোর্স জেট ক্র্যাশড। অর্থাৎ আমরা বলি প্রশিক্ষণ বিমান, ওরা কিন্তু বলছে এয়ারফোর্স জেট ক্র্যাশ, ওরা বলে না এয়ারফোর্স ট্রেনিং প্লেন ক্র্যাশ। রাইট। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ জেট অ্যান্ড এ ট্রেনিং প্লেন, আপনি জানেন কিনা? না, এটা তো আসলে একেবারে টেকনিক্যাল বিষয়, এটা যারা এয়ারফোর্সের লোক তারা ভালো বলতে পারবে। আপনি যদি আমার কাছে জানতে চান, আমি একটু F7 কিংবা এটার সারাংশটা একটা আপনাকে উল্লেখ করতে পারি। আপনি দেখুন, আমি একটু ইতিহাস ধরে টান দিই। ধরুন, আমাদের এই মুহূর্তে যে গ্লোবাল ফায়ার ইন্ডেক্স, পাওয়ার ইন্ডেক্সে বাংলাদেশ 145টা দেশের মধ্যে বাংলাদেশ 35 নম্বর। আমাদের বিমান বাহিনীর সক্ষমতা, আমাদের নিকটবর্তী মিয়ানমার, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি থ্রেটেন্ড, ওরা 37 নম্বর। কিন্তু ওদের আমাদের তুলনায় এয়ারের সংখ্যা অনেক বেশি, হেলিকপ্টারের সংখ্যা বেশি, অ্যাপাচির সংখ্যা বেশি, এবং সৈন্য সংখ্যা বেশি। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, ওদের হাতে যে প্রযুক্তি রয়েছে আমাদের হাতে সে প্রযুক্তি নেই। আপনি F7 এর কথা বলছেন, এটা হচ্ছে কি 1960 দশক এবং 70 দশকের মধ্যে সোভিয়েত ইউনিয়নের মডেল, যেটা পরে চীন প্রযুক্তিটা নেয়। যে F7 যে গতকাল যেটা ক্র্যাশ করেছে, সেটা হচ্ছে 1984 বানানো, এবং 2013 সালে এটা বাংলাদেশ সরকার কিনেছে। 1984 এর বিমান কিনেছে 2013 সালে। তারপরে এটা ওভারহুইলমিং করে ওখানে পাঠানো হয়েছে, তারও মেয়াদ শেষ হয়েছে কিনা আমরা জানি না। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমি আমার এক ফ্রেন্ড বন্ধু বাংলাদেশ এয়ারফোর্সে সে ইঞ্জিনিয়ার, তো তারা এই ধরনের বিমানগুলো সক্ষমতা যাচাই করে। তার সাথে আমি আলাপ করলাম, সে বললো যে একটা বিমান এটা উড়বে কিনা পাইলটের আগ পর্যন্ত পাইলটের কিন্তু চুজ করার কোনো রাইটস নেই, তার হাতে যাবে কিনা সেটার জন্য তার অনেকগুলো স্টেপ পার করতে হয়। তো প্রত্যেকটা স্টেপ পার করার পরও কিন্তু কোনোটা যদি আপনার যদি ব্যাড কমেন্ট থাকে বা যদি কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু সিগন্যাল দেয় না। তার মানে সব কিছু ওকে হওয়ার পরও বিমানটা উপরে ইনস্ট্রাক্টরের সাথে সিগন্যাল মিস করলো, রেডিও সিগন্যাল মিস করলো, এবং আজকে বলা হয় যে ইঞ্জিন ফেলার করলো, তাই না? তার মানে হচ্ছে কি ধরনের একটা ভয়ঙ্কর বিমান, আমরা লক্ষ্কর বিমান নিয়ে আমাদের বিমান বাহিনী চলতেছে। আপনি যদি দেখেন, আমাদের মিয়ানমারের কথা বলেছি না, মিয়ানমার কিন্তু এখন ইয়াক 130, SK-30 এ ধরনের বিমান কিন্তু ফাইটার তারা ইউজ করতেছে সারা ওয়ার্ল্ড। যেখানে ধরেন 4th জেনারেশন পার হয়ে 5th জেনারেশন পার হয়ে এখন 6th জেনারেশনের ট্রায়াল চলতেছে, সেখানে আমাদের কোনো 4th জেনারেশন ফাইটার নাই। এটার ব্যর্থতা আমি মনে করি যে আমাদের ঐতিহাসিকভাবে ব্যর্থতা। 1996-এ আমাদের MiG-29 জঙ্গি বিমান যেটা, সেটা রাশিয়া থেকে কেনার জন্য তখন হচ্ছে কি তৎকালীন, তখন সম্ভবত আওয়ামী লীগ সরকারই ছিল, আওয়ামী লীগ সরকার তখন করে, কিন্তু ডিজাইভার থেকে বলা হয়েছিল যে এটা যাতে না কেনা হয়। পরবর্তীতে সেটাকে উপেক্ষা করে তারা কেনে। 2005 থেকে 6-এ 16টি এই F7 সিরিজের বিমানগুলো আসে। তারপর 2009 সালে রাশিয়া তখন বাংলাদেশকে ইয়াক 130, আরও একটু প্রশিক্ষণ আরও ভালো তারা দিতে চাইছিল, কিন্তু ক্রিমিয়ার পরে রাশিয়া 14 সালে দখল করার পরে নিষেধাজ্ঞার কারণে তারা বাংলাদেশকে এটা দিতে পারেনি। তাছাড়া ভয়ঙ্কর বিষয়, বাংলাদেশের মিলিটারি বাজেট, এই বাজেটও 40,000 কোটি টাকা। হাসিনার আমলে হাসিনা বাংলাদেশের মিলিটারি ক্যাপাবিলিটি ইচ্ছা করে করতে দেয়নি, কারণ হচ্ছে কি তার মধ্যে একটা জুজুর ভয় কাজ করতো যে মিলিটারিরা তাকে উৎখাত করে ক্ষমতা দখল করবে। তার কারণে সে করেছে কি, তাদের হচ্ছে কি রিক্রিয়েশন ব্যবস্থা করেছে, তাদেরকে আপনার প্লট দিয়েছে, বার দিয়েছে, ক্যান্টনমেন্ট বানিয়েছে, ডিওএইচএস বানিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, ব্যবসা বাণিজ্য ইনভলভ করেছে, কিন্তু আসলে যেটা করার ইকুইপমেন্টে কিন্তু সে কিছু করে নাই। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং চায়না, যখনই আমরা এই ধরনের কোনো চুক্তির দিকে আগাই, কোনো বিমান কেনার ব্যাপারে আগাই, তখন কিন্তু তারা উঠে বসে। এবং আমাদের দেশের একটা গণ্ডমুখ্য শ্রেণী তার বারবার বলে ওঠে যে আমরা শান্তিপ্রিয় দেশ রে ভাই, কিন্তু আমরা কেন বিমান কিনতে যাবো, এ কিনতে যাবো, সে কিনতে যাবো।
কিন্তু এদের আসলে জিওপলিটিক নলেজ কোনো নলেজ নেই, এবং এরা আসলে জানে না যে একটা রাষ্ট্রের এখনকার পোলারাইজেশন যুগে আপনি যদি বাহিনীগুলোকে সক্ষম না করেন আপনি সেফ না। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি ইরানে যখন অ্যাটাক করে ইসরায়েল, কোনো ধরনের নোটিশার অ্যাটাক করেছে, ক্রিমিয়া দখল করে ফেললো রাশিয়া। তো আগামীতে আমাদের বাংলাদেশে যে কিছু এরকম হবে না, তার মানে আমাদের এই ভূখণ্ড রক্ষা করার দায়িত্ব তাই না? আমাদের বিমান বাহিনী কি বলে, বাংলার আকাশ রাখিব মুক্ত। তো বাংলার আকাশ রাখিব মুক্ত যে আপনি সিভিলিয়ান কালকে মেরে ফেললেন, তার মানে আমাদের সক্ষমতার একটা পুরা পূর্ণাঙ্গ চিত্র, খণ্ডচিত্র, কঙ্কালসার চিত্র জাতির সামনে উঠে আসলো। এবং এটা যদি আমরা জাতির সামনে সারা বিশ্বের সামনে বিশ্ববাসী বুঝলো না যে Right, আমাদের কি কি একদম, প্লেন আছে, কি কি জেট একদম, আছে, একদম, একদম, বিমান একদম, বাহিনীর একদম সক্ষমতা আমাদের কেমন। সর্বোচ্চ বিমান কিন্তু এটা, যার মানে পৃথিবীতে এটা আউট, মার্কেট আউট, ওয়ার্ল্ড আউট, এটা কিন্তু আমাদের সর্বোচ্চ ফাইটার বিমান। তো এখন আর একটা কথা আপনাকে আমি যুক্ত করি, আমাদের দেশে যখন রোহিঙ্গার আসা শুরু করে 17-18 সাল, তখন কিন্তু আমেরিকা সৌদি আরবের থ্রোতে বাংলাদেশকে ইগল ফাইটার্স বলে এটাকে F-16 নামে বাংলাদেশকে দিতে চাইছিল। তখনকার সরকার, হাসিনা সরকার সেটাতে রাজি হয়নি, এবং তখনকার বিমান বাহিনীর প্রধানতে রাজি হয়নি। এটার পিছনে জিওপলিটিক্যাল এটার ছিল, পিছনে পার্শ্ববর্তী জিওপলিটিক্যাল দেশের কোনো আরো অন্যান্য কাহিনী আছে। কারণ হচ্ছে কি, আপনি যখন বিনা কারণে পাবেন, আপনি যখন নিজের পছন্দের অনুযায়ী টেন্ডার দিয়ে বিমান কিনতে পারবেন না, তখন সেখানে আপনার বাগবাটোয়ারাও নাই। তো যারা রাষ্ট্রের এসব বিষয় নিয়ে ফাজলামি করে, খেলাধুলা করে, তাদের এই জিনিসটা বন্ধ করার এখন ওটা সময় হয়েছে। মাঝে এখন মেজর তারেক আহমেদ সিদ্দিকীর কোনো ভাগবাটোয়ারা ছিল না। যে কারো থাকতে পারে, এটা মেজর তারেক সিদ্দিক আজিজেরও থাকতে পারে, যে কারো থাকতে পারে। কিন্তু আমি আপনাকে যে প্রসঙ্গ আসতেছি, সে প্রসঙ্গ বাদ দিই, এগুলো পুরনো লাভ, যা বললাম সবই পুরনো লাভ। গত 17 বছর একভাবে চলছে, কিন্তু গত 1 বছরে আপনি তো এগুলো জানতেন, আপনার সরকার চালাচ্ছেন না, এই যে উপদেশটা চালাচ্ছেন, আপনি সব জায়গায় তো আপনার লোক, আপনি তো বসাচ্ছেন বা আপনি তো তার অধীনে নিয়ন্ত্রণ রাখতেছেন। তা আপনি 1 বছরে কেন এই চিত্রগুলো সামনে আনলেন না? 1 বছরে কেন এগুলো পরিবর্তন করলেন না? 1 বছরে কেন আপনি ফাইটার কেনার জন্য করতেন? আমরা গরিব দেশ ভাই, কিন্তু ভাই আমাদের তো এই জায়গায় বাজেটগুলো কমিয়ে আমাদের যেগুলো মেইন দরকার, আজকে যদি বাংলাদেশে যদি মিয়ানমার অ্যাটাক করে, মিয়ানমার তাদের দেশে গৃহযুদ্ধের কারণে তারা একটা নাজুক অবস্থা আছে, কিন্তু আমি বিশ্বাস করি এখন যদি বাংলাদেশে অ্যাটাক করে, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই করতে পারবে না, এবং আমরা একটা খুব একটা ডিজাস্টারের মধ্যে পড়ে যাবো, পুরো জাতি ডিজাস্টারের মধ্যে পড়ে যাবে। আর অনেকে এখানে বলা শুরু করতেছে যে ঢাকার মধ্যে কেন ট্রেনিং করবে, নগরায়নের মধ্যে ট্রেনিং করবে। এখানে আরো একটা আপনাকে যুক্ত করতে চাই, যে রানওয়ে থেকে বিমানটা উঠলো, সেখান থেকে মিনিমাম 7-8 নটিক্যাল মাইল, এটা সিভিল এভিয়েশনের ভাষা, নটিক্যাল মাইল দূরে কিছু রাখা যাবে না। কিন্তু যেখান থেকে মাইলস্টোন স্কুলে যে ঘটনাটা ঘটলো, মাত্র 1.9 নটিক্যাল মাইল, এবং যে ভূমি মাইলস্টোন স্কুলের মালিক কর্নেল নুরুন নবী, তিনি একজন ভূমিদস্যু ডাকাত। তিনি 2009 সালে তৎকালীন ডিজেফের প্রধান মোল্লা ফজলে আকবরের মাধ্যমে এই জায়গাগুলো দখল করে। এগুলো নিয়ে অনেক ক্যাশ চলতেছে অনেকদিন থেকেই, এবং এর আশেপাশে যে অবৈধ স্থাপনাগুলা, সেগুলো কি করে ঘটলো এবং সেগুলো কারো অনুমোদন দিল? কারণ হচ্ছে কি, আপনি যখন একটা রাষ্ট্রের যখন বিমানবন্দর, সিভিল এভিয়েশন, তার মিলিটারি ক্যাম্প, এগুলো তো আগে হয়, তারপরে এগুলোকে কেন্দ্র করে আপনার বসতি হয়, এই হয় সে হয়। অনেকে এখানে বলতে চাইতেছে যে আমাদের তো আরো অনেকগুলো আছে, ধরুন যশোরে আছে, মৌলভীবাজার আছে, চিটাগাং আছে, সিলেট আছে, সেখানে বাদে এখানে কেন? সেটা একটা ভুল ধারণা, এটা আমি কথা বলে নিজেও জেনেছি। সেটা হচ্ছে ধরুন আপনার যদি আমাদের ঢাকাকে অ্যাটাক করে, প্রত্যেকটা রিজনের ওই সিস্টেম অনুযায়ী করে অ্যাডাপ্ট করতে হয়। তো আমার ঢাকা যদি অ্যাটাক করে, তাহলে আমার ঢাকা প্রতিরক্ষা করবে না, আমাদের জনগণ কেমনে ছেড়ে দেবে? তো এটার জন্য তো তার ট্রেনিং দরকার। কিছুদিন আগে আমেরিকাতে গত মাসে সম্ভবত এরকম আপনার একটা কমার্শিয়াল ফ্লাইট 67 জন মানুষ মারা গেছে। এখন এই ধরনের দুর্ঘটনা ঘটবে, অনন্তকালে ঘটবে, কিয়ামতের আগ পর্যন্ত ঘটবে, সবসময় ঘটে আসতেছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমার যেন কোনো গাফলতি না থাকে, আমার দিক থেকে যেন কোনো দুর্বলতা না থাকে, এবং এরপরে যে আমার ক্রাইসিস ম্যানেজমেন্ট, যেটা আপনার আজকে টপিক, ক্রাইসিস ম্যানেজে কোনো ঘাটতি না থাকে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, আমাদের আগেও গলদ, পরেও গলদ, গোড়াও গলদ, উপরেও গলদ। এখন এত গলদ নিয়ে আসলে পার পাওয়াটা খুব কঠিন, যেটা আমরা এখন শরীফুজ্জামান শরীফ জিওপলিটিক্যাল বিষয়গুলো বলছিল, আমাদের বাহিনীর জিওপলিটিক্যাল বিষয় আমরা তো প্রতি বছরই শুনেছি, বিশেষ করে গত 15-17 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন, প্রত্যেকটা সময় একটি কথা বলেছেন যে আমাদের বিমান বাহিনীকে অত্যাধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে। এই বাক্যটি তো বলেছেনই, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, ডাক্তার রাকিব আপনি শুনেছেন কিনা আমি জানি না। এই বাক্যটি কিন্তু ছিল, আমাদের বিমান বাহিনী আধুনিকভাবে গড়ে উঠুক, এটা আমাদের গর্ব। আমরা জানতে চাই না তারা কতটা আধুনিক, এটা হয়তো বা মানে এটা কৌশল, স্ট্র্যাটেজি, কিন্তু আমাদের বিমান বাহিনীর একটা জেট যখন এভাবে ক্র্যাশড হয় এবং সেটা যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে চলে যায়, তখন আসলে আমাদের বিমান বাহিনীর কী আছে, এটা কতটা লুকায় রাখা গেল? ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, কতগুলো টেকনিক্যাল জায়গা আছে, তারপরেও কিছু কিছু বিষয় আমরা আমাদের প্র্যাকটিক্যাল কানেকশন অন্যান্য জায়গা থেকে বলতে পারছি। আমাদের সক্ষমতা বাড়ানো দরকার, আমাদের বাহিনীগুলোর জন্য বাজেট
বাজেট কিন্তু প্রতি বছর সাফিসিয়েন্ট বাজেট হয়। আমি আসার আগে একটু দেখছিলাম আমাদের সামরিক বাজেট 2022-23 এবং 2023-24 দুটো অর্থ বছরে 22-23-এর তুলনায় 23-24-এ প্রায় 7.5% অধিক বরাদ্দ করা হয়েছিল সামরিক খাতে। রাকিব যথার্থই বলেছে, আমাদের এই বাজেটটার একটা বড় অংশ চলে যায় ওয়েলফেয়ারের কাজে, এবং আমরা এদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য যে ধরনের আধুনিক ইকুইপমেন্ট দরকার, এই জায়গাটায় নজর দিতে গেলে প্রথমেই আমরা চেষ্টা করি কেনাকাটা। এই যে বিমান কেনা, আপনি দেখবেন যে বাংলাদেশের যিনি ক্ষমতা এসেছেন প্রত্যেকের নামে যতগুলো বড় বড় কতগুলো কমন মামলা পাবেন আপনি। বিমান কেনা, রাডার কেনা, বিমান কেনা, ঢাকার প্লট বরাদ্দ, এরকমের কতগুলো কমন জায়গা আছে, সবাই এই কাজটাই করে। এমনকি কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা যখন লন্ডন গেলেন, তার সাথে সবার আগে এসে দেখা করলো হচ্ছে এয়ারবাসের প্রধান। কেন? ওই ব্যবসা। অর্থাৎ আমাদের এখানে যেমন কাস্টমার আছে, প্রেসিডেন্টও চলে এসেছিলেন এয়ারবাস বিক্রি করতে, এবং ওই যে নৌকায় করে তিনি ঘুরলেন 2 দিন, ম্যাক্রো, বাড়তি এবং সময় দিলেন, বাংলাদেশের অভূতপূর্ব রিলেশন উন্নয়নের- ডেভেলপ করলেন নৌকায় ঘুরে, এবং তারপরে রাজিও করালেন। এবং শেখ হাসিনার পতনের পরে ডক্টর ইউনূসকেও খুব উদাত্ত ওই আহ্বান একই, স্বাগত মানে জানিয়েছেন। এরা ম্যাক্রো। জানে যে কাস্টমার কোথায় আছে, এবং সেই অনুযায়ী এবং কার জন্য কি ধরনের দাওয়া দরকার সেটি তারা ওইভাবে প্রস্তুত করে না। ওগুলো তো যাত্রীবাহী, কিন্তু মিলিটারি হিসেবটা আমি ব্যবসার জায়গাটা বলছি আর কি, ব্যবসার জায়গাটা বলছি। আমাদের এখানে সবকিছু হচ্ছে ব্যবসা কেন্দ্রিক। যদি ব্যবসা কেন্দ্রিক না হবে, তাহলে ওই যে তারিক আহমদ সিদ্দিকের কথা আমরা যেটা বলছি, যে তিনি এই যে সম্পদের মালিক হলেন, কিন্তু আমাদের বাহিনীগুলোর সক্ষমতা তো বাড়ল না। কিন্তু এই যে কালচার, এই কালচারটা পরিবর্তন করব বলে আমি গত বছরের জুলাই মাসে প্রায় 1000 খানেক মানুষ জীবন দিয়েছিল। একটা গণ অভ্যুত্থানের পর রাতারাতি সবকিছু পাল্টে যাবে এটা আমি বিশ্বাস করি না, এটা আশাও করি না। সম্ভব। আবার এখন যে ধরনের একটা ক্যারেক্টারের সরকার আছে, সে সবকিছু করতে পারবে এটিও আমি মনে করি না। অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আসলে ইন্টারভেনশন করাটা যথার্থ না, করতেও পারে না, এবং এটি অযাচিতও মনে হয়। কিন্তু কোনো কোনো জায়গা আছে যে জায়গাগুলোকে আপনার শুরুটা করে দিতে হয়। আমি যে এর আগে প্রথম দফায় যে আলোচনাগুলো করলাম, এর কতগুলো হচ্ছে যে বিহেভিয়ারের বিষয়, কতগুলো হচ্ছে সেন্সের বিষয়। আমি দল বেঁধে হাসপাতালে যাওয়া উচিত না, এই যে উপদেষ্টারা তাদের কারো সন্তান যদি ওখানে রোগী হিসাবে থাকতো, উনি সবাইকে বাধা দিতেন যে আপনি অ্যাপ্রন পরে যান, অথবা আপনার এই জায়গাটায় এইভাবে আসেন, কারণ হচ্ছে তার সন্তান। যেহেতু তার সন্তান নাই ওই বার্ন ইউনিটে, সুতরাং তিনি দল বেঁধে যেতে পারেন। একজনকে দেখলাম গলায় হেডফোন ঝুলানো, আমি অনুমান করছি যে তিনি গান শুনতে শুনতে এসেছিলেন। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো হলো আমাদেরকে কাটা গায়ে নুনের ছিটা দেওয়া হয়, এবং এই ধরনের একটা সরকারের কাছে এগুলো আমরা আশা করি না। এই যে ক্রিটিকগুলো করছি, তার মানে এই না যে আমরা খুব খুশি হচ্ছি যে সরকার প্রপারলি এই জায়গাটা হ্যান্ডেল করছে না, প্রপারলি অ্যাক্ট করতে পারছে না। হৃদয়ের রক্তক্ষরণের জায়গা থেকে বলছি, কারণ তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক। এই ধরনের শিক্ষায় শিক্ষিত, বাইরের থেকে আমাদের থেকে অনেক অ্যাডভান্স কালচারে অভ্যস্ত তারা, এটা আমরা বিশ্বাস করি। তারা জানেন যে একটা হসপিটালে কি ধরনের আচরণ করতে হয়। আমি শেষ করে দেব এই জায়গাটায়। আজকে পাবনাতে জামাত ইসলামের আমির তিনি একটা বক্তব্য দিয়েছেন, দেখেছেন কিনা, অনলাইনে এসেছে, যে তিনি বলেছেন যে আমরা অনুমান করছি 100-র মতো মানুষ মারা গেছে। আজকে শিক্ষার্থীরাও কিন্তু একই কথা বলছে যে লাশ গুম করা হয়েছে। তাহলে এই ধরনের একটা রেসপন্সিবল জায়গায় যিনি আছেন, 100 লাশের কথা বলছেন, আমরা 30 জনের মরদেহ, আমরা একটা মানুষও মৃত্যুবরণ করুক এটা চাই না, কিন্তু যদি 100 লাশ হয়ে থাকে, আপনি যদি শুনে থাকেন, কিন্তু এখানে এসে আমি 33 জনকে দেখছি, বাকি 70 জনের মরদেহ কোথায়? এই কথাটি বলার কারণে মাইলস্টোনের শিক্ষার্থীদেরকে কেউকে ছাত্রলীগ বানিয়ে, কেউকে বোমাবাজ বানিয়ে, কেউকে এইটা বানিয়ে, তাকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আপনি একটা দিকে ঠেলে দিচ্ছেন, আমাদের একজন উপদেষ্টা বলছেন কঠোর হাতে দমন করা হবে। 1 বছর আগে
যে ভাষা আওয়ামী লীগের লোকজন বিক্ষোভ দেখলে বলতো, জি। আজকে উনি বলছেন আমি কঠোরভাবে ছোট্ট একটা দমন বিরতি করব। নিচ্ছি, বিরতি থেকে এসে আবার কথা বলবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ডাক্তার রাকিব, যে প্রসঙ্গটি শরীফুজ্জামান শরীফ আনলেন, এই যে বিমান দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে, নাহিদ ইসলামও বলেছেন এবং একই কথা জামাতের আমিরও বলেছেন। এই যে সন্দেহ, এই যে আশঙ্কা, এটি আপনার মনে আছে কিনা? তাজরিন গার্মেন্টসের বেলাতেও আমরা এই আশঙ্কাই করেছিলাম, রানা প্লাজাতেও এই আশঙ্কাই করেছিলাম। রানা প্লাজায় তো আরো মজার ব্যাপার হয়েছিল যে আমরা 15-20 দিন পরে একজনকে বের করতে দেখলাম। হ্যাঁ, না, মুন্নি শাহ সেখানে প্রশ্ন করেছিলেন যে সে 20 দিন যাবত এর মধ্যে আটকা থাকলে এত জামা কাপড় এত সুন্দর থাকে কিভাবে, তার নখ টকে এত সুন্দর অবস্থা থাকে কিভাবে, মেকআপ দেওয়া ছিল কিনা। এই প্রশ্নও এই প্রশ্ন করাতেও অনেকের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তোলে যে আসলে কি। যাই হোক, পরে তো বোঝা গেল যে রেশমা কোথা থেকে আসছে। এবং একইভাবে আমরা দেখেছি যে আপনার মনে আছে যে 3 দিন পরে বুড়িগঙ্গার একটা লঞ্চের থেকে একজন লোক জীবিত আসলো এবং সেটা বললো এয়ার পকেটে বাতাস নিয়ে সে বেঁচে ছিল, কিন্তু তার শরীর দেখে মনে হচ্ছিল যে সে তেল দিয়ে নদীতে নেমেছে। কারণ 3 দিন যদি আপনি পানিতে থাকেন, আপনার চামড়া, আপনি ডাক্তার, আপনি জানেন, চামড়াগুলো এক ধরনের শ্রিঙ্ক হয়ে যাবে। আমি জানতে চাই যে এই আশঙ্কার থেকে জাতি কবে মুক্ত হবে? যে সরকার কখনো হয়তোবা, এই সরকারের ক্ষেত্রে আমি এটা বললাম যে হয়তোবা 30 জনই মারা গেছে, তারা সঠিক সংখ্যাই দিচ্ছে, কিন্তু তারপরেও জাতি কেন বিশ্বাস করে না সরকারকে? আচ্ছা, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে এই সরকারকে আস্থা নেওয়ার মতো সরকার আস্থার জায়গাগুলো নষ্ট করতেছে, 1 নম্বর ইস্যু। আর 2 নম্বর বিষয় হচ্ছে কি, আপনার লাশ গুমের ব্যাপারটা আসলে এটা মাইলস্টোনে পসিবল হবে না। আবার এটা আবার ধরেন 3 দিন 4 দিন পর নতুন কেউ আসা, এটাও খুব ইম্পসিবল হবে, কারণ এখানে তো আগুনে পোড়া জিনিস। হ্যাঁ, অনেকে আবার দেখা গেছে যে আগুনে পুড়লে কিন্তু এখানে অনেক কার্বন মনোক্সাইড তৈরি হয়, অক্সিজেনের সংকট তৈরি হয়, তো সেটা সুযোগটা খুব কম। কিন্তু ধরেন ব্যাপারটা হচ্ছে সরকার কেন এগুলো নিয়ে লুকোচুরি করতেছে। আর একটা বিষয় হচ্ছে কি, ধরুন আমি আগে কিন্তু প্রসঙ্গে বলেছিলাম যে এই ভূমি নিয়ে অনেক জটিলতা তৈরি আছে। এই ভূমির মালিক কিন্তু, যিনি দখলকৃত মালিক, তিনি কিন্তু একজন এক্স মিলিটারি লোক, ঠিক আছে? তো অনেক হিসাব নিকাশ কিন্তু এখানে, ব্যবসা দিন শেষে তো এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানই, তাই না? শিক্ষা প্রতিষ্ঠান বললো ব্যবসা তো দিন শেষে। তো এখানে অনেক কিছু ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করবে, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করবে। আর সরকার ব্যাপারটা হচ্ছে যেহেতু ইনকোর্ডিনেট সব জায়গায়, একেবারে ইনকোর্ডিনেট, সরকার যেটা করতে পারতো, আবার আপনি দেখুন ওই শরীফ আগে বলছে যে ত্রাণের কথা বলছে, এই ত্রাণের কথা এখানে কেন আসে? আবার বলা হচ্ছে যে সরকার এখানে সবাইকে সরকারিভাবে চিকিৎসার ক্ষয়ক্ষতি বহন করা হবে। আসে তো সরকারি হসপিটালে, তো অটোমেটিক সরকারি ট্রিটমেন্টে পাবে। আবার বিদেশি আনতে হবে, এই আনতে হবে, অমুক আনতে তমুক আনতে হবে। ব্যাপারটা হচ্ছে ধরুন বাস্তবতা আপনাকে আমি বলি, বার্নের ক্ষেত্রে অন্য একটা কেস। বার্নের ক্ষেত্রে আপনি যে কোনো স্পেশালিস্ট ডক্টর বা যে কোনো ডক্টরে ফার্স্ট অ্যাসেসমেন্টে বলে দিতে পারে যে রোগীটা কতক্ষণ সার্ভাইভ করতে পারে, কতক্ষণ সার্ভাইভ করা পসিবল। তারপরে যেটা বললাম, 20 to 30% সে ডেঞ্জারের জন্য চলে যায়, 50 to 60% বার্ন হলে তাকে আসলে ব্যাক করা পসিবল হয় না। সে জায়গা থেকে আমি একটা লিস্ট দেখলাম, লাস্ট যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক, সবাই মোর দেন 60%। তো সুতরাং এটা আমাদের জন্য প্রত্যেকটা প্রাণী অনেক মূল্যবান রাষ্ট্রের জন্য, কিন্তু অত্যন্ত দুঃখজনক আমরা অনেককে সেভ করতে পারবো না। আমাদের সেই ব্যবস্থা থাকলে আমরা পারবো না, এটা বাস্তবতা, মেনে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি, ধরুন যে এয়ারক্রাফটটা হলো, ক্র্যাশ হলো, এয়ারটা ফাইটার ফ্লাইটটা, আমরা কিন্তু সাধারণ মানুষ অনেক কিন্তু জানি না, আমাদের একটা এরকম একটা পাইলট তৈরি করতে রাষ্ট্রের কী পরিমাণে ইনভেস্টমেন্ট লাগে। রাষ্ট্রের শুধুমাত্র আর্থিক না, সময়, ইনভেস্টমেন্ট, এবং তাকে যে কোয়ালিফিকেশন পাস করে তাকে আসতে হয়েছে এখানে, সেটা কিন্তু একটা বিরাট একটা ইনভেস্টমেন্টের জায়গা এবং একটা ক্ষতিপূরণের জায়গা। আমাদের কিন্তু বারবার যে এই বিমান দুর্ঘটনাগুলো ঘটতেছে, পাইলটগুলো মারা যাচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রের একটা বড় ক্ষতি হচ্ছে। এবং অনেকে জেনে কিন্তু অবাক হবেন যে আপনার এই যে ফ্লাইটগুলো যে চলছে, প্রতি ঘন্টায় কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এর পেছনে খরচ হচ্ছে। সুতরাং আমাদের রাষ্ট্র যদি এগুলোকে ম্যানেজমেন্ট না করতে পারে, ধরুন আজকে আপনাকে অত্যাধুনিক EF-7, F-17 বা SU-13 এগুলো আপনাকে দিলে আপনার তো মেনটেন করতে হবে দিন শেষে, তাই না? এখন হচ্ছে কি, আমাদের যে এই মেনটেনের গাফিলতিগুলো থেকে যাচ্ছে, কারণ এখানে একটা টিম ওয়ার্ক, এটা কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ক না। রাষ্ট্র যেরকম একটা টিম ওয়ার্ক, এখানে প্রত্যেকটা জিনিস একটা টিম ওয়ার্ক। একই ক্ষেত্রে এখানে যে আপনার পরবর্তী যে ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে, এটা কিন্তু একটা টিম ওয়ার্ক। এখানে আপনি ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয় জড়িত, এখানে ডিজাস্টার মন্ত্রণালয় জড়িত, তারপর এখানে ফায়ার সার্ভিস জড়িত, বাহিনীগুলো তো আছেই। তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধরুন
এটা ঘটনাটা ঘটেছে কিন্তু এয়ারফোর্স, কিন্তু আমাদের সিভিলিয়ানরা এফেক্ট হয়েছে, সুতরাং এর দায় কিন্তু তাকে নিতে হবে, যে কোনোভাবে তাকে দায়িত্ব, ক্ষতিপূরণ তাকে দিতে হবে। আজকে কিন্তু ক্ষতিপূরণ দাবি উঠতেছে। তো সুতরাং এই জিনিসগুলো সরকার কিন্তু মানে জনগণকে বিশ্বাস করতে পারতেছে না এবং আস্থানের মতো করতেছে না, এই কারণে নানা ধরনের সংকট, ধোঁয়াশা এবং তাকে সন্দেহ করতেছে। কারণ বিগত যে সরকারগুলো তারা কিন্তু এই খেলাটাই খেলছে, সব সরকারই। তো এখন যেহেতু আমাদের চিরাচরিত্র আচরণ যেটা আমরা থেকে বেরোতে পারতেছি না, তো সুতরাং নতুন করে আপনি একেবারে ফেরস্তা হয়ে গেলেন, আপনাকে আমার বিশ্বাস করতে হবে, যা বলবেন তাই সই শুদ্ধ, এটা মেনে নেওয়ার কোনো কারণ নেই। এবং যেহেতু তারা নানা ধরনের স্টুপিডিটি এবং অথর্বতা পরিচয় দেওয়ার পরও তারা নিজেদের মধ্যে কোনো আত্ম উপলব্ধি হয় নাই, সুতরাং তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করার কোনো কারণ নেই। শরীফুজ্জামান শরীফ, একদম শেষ প্রান্তে, আমরা শেষ প্রান্তে, আপনার জন্য 2 মিনিট। প্রথম জায়গাটা হলো সরকারের মধ্যে যে ক্ষমতা উপভোগ করার একটা সিমটম দেখা যাচ্ছে, এটা যদি সরকার কন্টিনিউ করে আমাদের কপালের দুর্ভোগ সহজে যাবে না। যে ঘটনা ঘটেছে এটার জন্য সরকারকে আমি কোনোভাবেই দায়ী করব না, তারা দায়ী না, কিন্তু তাদের কতগুলো রেসপন্সিবিলিটি আছে পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেই জায়গাটা একটা সমন্বিত উদ্যোগ সরকার চাইলে নিতে পারে না, এটা আমি মনে করি না। বাংলাদেশের সরকারের এই যে অথর্ব অবস্থা দেখে বহু মানুষ আছেন যাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, দেশের বাইরে তারা আছেন, দেশের ভেতরে আছেন, তারা সরকারকে সহযোগিতা করতে চায়। সরকারের উচিত এই ধরনের যারা আছেন তাদের সহযোগিতা গ্রহণ করা, এবং তারা বিনা পয়সায় সরকারকে সহযোগিতা করতে চায়। একটি পক্ষ তো মনে হয় খুশিও হচ্ছে, একটি পক্ষ খুশিও হচ্ছে। আর শেষটা করব এই জায়গাটায় যে সরকার নিজে যে সমস্ত খারাপ কাজগুলো করেছে, আজকে একাধিক মবের ঘটনা ঘটেছে, 2 জন উপদেষ্টা এবং একজন প্রেস সেক্রেটারিকে, সরকারের প্রেস সেক্রেটারিকে যেভাবে আটকে রাখা হয়েছে, এটা এতদিন ধরে তারা যে মবটাকে নানাভাবে প্রেশার গ্রুপ হিসাবে অথবা যে ভাবে সাপোর্ট করেছেন, তার অনিবার্য পরিণতি, এবং পেছনের রাস্তার থেকে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। আজ থেকে ঠিক 1 বছর আগে, একটু আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম আসিফ নজরুল শাহবাগে ড্রামের উপরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সাথে কথা বলছেন, আর আজকে ঠিক 1 বছর পরে তিনি একটা রুমের মধ্যে দরজা আটকে জানালার ফাঁক দিয়ে মুখ বের করে কথা বলছেন। এই পর্যায়ে এই পরিণতি তাদের কৃতকর্মের কারণে। তারা রাজনীতি নিয়ে পলিটিক্স করতে গেছেন, মানুষের প্রত্যাশাকে রেসপেক্ট করেননি, রাজনীতি নিয়ে পলিটিক্স করতে গেছেন। আপনি গ্রামের মানুষের কাছে এখন অনেককে বলে যে আমার সাথে পলিটিক্স করো, তাই না? মানে আপনার সাথে তার যদি একটু চালাকি করতে চান, সরকার সেটি করছে। আজকে যে বৈঠকটা হঠাৎ করে আপনি এই ধরনের একটা বৈঠক, সমস্ত রাজনৈতিক দলগুলোর সাপোর্ট আপনি নিচ্ছেন, আবার সন্ধ্যাবেলায় সিলেক্টিভ 4টা দল ডেকেছেন, তার একটা দলের কোনো নিবন্ধন নাই, যাকে নিয়ে প্রচুর কথা উঠছে, কিংস পার্টি। আপনি তারপরে আপনি মিডিয়ার সামনে এসে বলছেন বাংলাদেশের 4টি প্রধান দলকে আমরা ডেকেছি। তো 4টি প্রধান দল, এই কথাটা একটা অনিবন্ধিত দল যে এখনো নিবন্ধন পায়নি, এই কথার ভেতর থেকে আপনি ইলেকশন কমিশনকে তো একটা বার্তা দিচ্ছেন যে এদেরকে নিবন্ধন দিতে হবে। আমি তো মনে করি আসিফ নজরুলের এই বক্তব্যটা তাদেরকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে ইলেকশন কমিশনের উপরে বাড়তি চাপ তৈরি করবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ক্রাইসিস ম্যানেজমেন্ট একটি সমন্বয়, এটি শুরুতেই বলেছিলাম। পোড়া রুগীর যে বিষয়, এমনিতেই সারা বিশ্বেই একটি বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে সারা বিশ্ব হতবাকভাবে, যে পৃথিবীতে সম্ভবত বাংলাদেশেই এত বড় বার্ন ইউনিট রয়েছে। এবং এই বার্ন ইউনিটের ফিজিবিলিটি টেস্টে একটি কথা ছিল যে অদ্ভুতভাবে বাংলাদেশে শুধুমাত্র পানি গরম করার বার্নেই 60% মানুষ পড়ে, এবং এত বার্ন ইনজুরি পৃথিবীর আর কোনো দেশে নেই। এবং নিশ্চয়ই এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানটি বদলাচ্ছে, আরও বদলাবে, যে আগামী 10 বছরের মধ্যে মনে হয় বাংলাদেশে বলা হবে যে ফায়ার বার্নে বাংলাদেশ একটি আইডল দেশ, আদর্শ দেশ, এখানে ফায়ার বার্ন সবচেয়ে বেশি হয়। এবং এর আগে আমরা দেখেছি যে চুরিহাট্টায় যখন আগুন লেগেছে তখন ফায়ার সার্ভিসের কথা ছিল অনেক সরু গলি, মানুষ যেতে দেয়নি। ঠিক যেভাবে ঢাকা শহরের সবচেয়ে আধুনিক এলাকা বনানীতে এফআর টাওয়ারে আগুন লাগলো, তখন সরু গলি ছিল না, কিন্তু সেখানেও মানুষ মারা গেল। কেন? কারণ বিল্ডিংটি ফায়ার সেফটি ছিল না। একইভাবে যখন বেইলি রোডে মারা গেল, সেই একই ঘটনা, যে ফায়ার সেফটি ছিল না। এবং মাইলস্টোনের ঠিক যেই জায়গায় এই প্লেনটি পড়েছিল, সেই প্লেন
প্লেনের সেই গেটটি ছিল 3 ফুটের একটি স্কুলে, যেখানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত বিভিন্ন সেকশনে ক্লাস হয়। সেই ছাত্রছাত্রীরা প্রবেশ করা এবং বের হওয়ার জন্য মাত্র 3 ফুট চওড়া একটি গেট ছিল, এবং এই গেটটার মুখেই এই প্লেনটি বাস্ট হয় এবং আগুন ধরতে থাকে, এবং সেই গেট দিয়ে ছাত্রছাত্রীরা বের হওয়ার সময় সবচেয়ে বেশি বার্ন হয়। আমার এই তথ্যটি নিশ্চয়ই আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশি ওপেন হবে যদি সেখানে তদন্ত করা হয় এই গেটটা কতটুকু। এই সব কিছু মিলিয়ে সেই বিল্ডিংয়ের কারা অনুমোদন দিয়েছিল, শুধুমাত্র এয়ারফোর্সের বিমান সেখানে পড়ে গেলেই হয় না, সেইখানে সেই বিল্ডিং কোডগুলো কিভাবে মানা হয়েছিল। আর আজকে ডাক্তার রাকিব তো জানালেনই যে এই ভূমিটাই হয়তোবা অবৈধ। এই সব কিছু নিয়ে আমরা আর কত আলোচনা করবো আমরা জানি না, কিন্তু এই আলোচনা মনে হয় অনন্তকালের জন্যই চলবে। শেষ করছি ইস্পাহানি, মির্জাপুর, 0 আওয়ার।